মুসৌরি যাকে বলা হয় পাহাড়ের রানী। আমি এখন পর্যন্ত যত জায়গায় ঘুরেছি তার মধ্যে এই মুসৌরিকে আমার সবথেকে বেশি সুন্দর এবং স্নিগ্ধ লাগছে। মুসৌরি হলো ভারতের উত্তরাখণ্ড স্টেটের দেরাদুন শহর থেকে 35 কিলোমিটার দূরে ছোট একটি হিল স্টেশন। এখানে পাশাপাশি আরও একটি শহর আছে ল্যান্ডৌর নামে। এই দুটি শহর পাশাপাশি অ্যাডজেসেন্ট। আর ব্রিটিশদের সময় থেকে এই শহর দুটির গোড়াপত্তন শুরু হয়, আর ব্রিটিশরাই এই হিল স্টেশন শহর দুটিকে গড়ে তোলে। এই রিসেন্ট টাইমে মুসৌরি অনেক বেশি টুরিস্টিক হয়ে গেছে। বিশেষ করে গরমের সময়টাতে গরম থেকে মুক্তি পেতে টুরিস্টরা এখানে আসেন, দেশি বিদেশি টুরিস্টরা। জুন জুলাই ওই সময়টা যখন গরমের তীব্রতা চরমে থাকে। এছাড়া যারা স্নো পছন্দ করেন তারাও আসেন শীতের সময় মুসৌরিকে দেখতে। এটা মূলত মেঘের রাজ্য, পুরো মেঘে ঢাকা এবং অপূর্ব সুন্দর। আর এতটা গাছের ঘনত্ব যা চিন্তা করা যায় না। প্রকৃতি যেন তার সবটুকু ঢেলে দিয়েছে এই মুসৌরিকে সুন্দর করে সাজাবার জন্য। পাইন গাছ, দেবদারু বাগান, মেঘ, আর সবথেকে বড় বিষয় হলো রোডস অ্যান্ড কনস্ট্রাকশন। এত সুন্দর রাস্তা যে ভাবাই যায় না যে এত ভালো এখানকার অবকাঠামো। আমরা দেরাদুন শহরে ছিলাম এবং সেখান থেকে একটি ডে ট্যুরে মুসৌরিতে যাই। সাধারণত মুসৌরি ঘোরার পারফেক্ট ওয়ে হচ্ছে বাইক ভাড়া করা, কারণ এখানে 4 চাকা খুব এক্সপেন্সিভ হয় আর বাস ওরকম অ্যাভেলেবেল নয়। এছাড়া অনেক ট্রাফিক হয় মুসৌরি শহরের মধ্যে, কারণ পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, আর রাস্তা অনেক বাঁক থাকে। রাস্তা শহরের মধ্যে রাস্তা তোরা চওড়াও থাকে না, তো যার কারণে হচ্ছে গিয়া জ্যাম লেগে যায়। তো সেক্ষেত্রে স্কুটি বা বাইক পারফেক্ট ঘোরাঘুরির জন্য। আমরা দেরাদুন থেকে একটি স্কুটি ভাড়া করি এবং সেটি করে আমরা মুসৌরির পথে যাত্রা শুরু করি। এখন যা দেখাচ্ছে এটা হচ্ছে মুসৌরির পথ, দেরাদুন থেকে মুসৌরির পথ। এই অঞ্চলের মনসুর নামক এক ধরনের গুলমূলতার নাম অনুসারে এই অঞ্চলের নাম করা হয় মুসৌরি। অনেকে এখনও এই অঞ্চলটাকে মনসুরি বলেই চিনে। মুসৌরি আপনাকে সত্যিকারের শান্তি দেবে। এই জায়গাতে আসলে পরে আপনি জীবনের চরম সুখ খুঁজে পাবেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তার কৈশোরে এবং যৌবনে প্রায়শই মুসৌরি আসতেন এবং থাকতেন এবং ঘুরতেন। মুসৌরি ঘোরার মতোই জায়গা। যদি আপনি ঘুরতে চান, পাহাড় আপনার খুব পছন্দ হয়, পাহাড় মেঘ, তাহলে মুসৌরি ইজ এ মাস্ট ডেস্টিনেশন। যখন 1959 সালে তিব্বতে বিদ্রোহ শুরু হয় চীনের আগ্রাসনের বিরুদ্ধে, তখন 14th দালাই লামা এই মুসৌরিতে চলে আসেন। সাথে তিব্বতের বহু বৌদ্ধ ধর্মের অনুসারীরা চলে আসেন এবং সেখানে তারা প্রাথমিকভাবে অবস্থান গ্রহণ করেন। এবং পরের বছর 1960 সালে তিব্বতের দালাই লামা সহকারে অধিকাংশ তিব্বতীরা ধর্মশালাতে শিফট হয়ে যান, যেখানে তাদের বর্তমানে সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন স্থাপন করা হয়েছে। এখনও মুসৌরিতে 5000-এর বেশি টিবেটান বসবাস করেন। আমি তাদের সঙ্গে দেখা করে আসছি, কথা বলে আসছি। এবং প্রথম টিবেটান স্কুল এখানে স্থাপিত হয় 1960 সালে। এখানে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, হিন্দিতেও কথা বলে। মূলত এই জায়গাটাকে বলা হয় হ্যাপি ভ্যালি, মুসৌরির একটা জায়গা যেখানে ওনারা বসবাস করেন। আর এছাড়া ওই বিদ্রোহের সময় পরবর্তী দালাই লামা মানে 15th দালাই লামা, সে তখন বাচ্চা ছিল, তাকে চায়না অপহরণ করে নিয়ে যায় এবং এখন পর্যন্ত সে নিখোঁজ। সে বাচ্চা অবস্থায় তাকে অপহরণ করা হয় এবং এখন পর্যন্ত টিবেটান যারা আছেন তারা তাদের পরবর্তী দালাই লামা 15 দালাই লামা তার মুক্তির জন্য আন্দোলন করে যাচ্ছেন। মুসৌরি বেশ এক্সপেন্সিভ একটি টুরিস্টিক ডেস্টিনেশন। ওখানে আপনার হোটেল ভাড়া খুব বেশি, বিশেষ করে পিক সিজনে। আর যার কারণে আমরা ডে ট্যুর করতে বাধ্য হই, সকালবেলা গিয়ে রাতে ব্যাক করে চলে আসি। তো এই কারণে আমরা মুসৌরির সবগুলি জায়গা ঘুরে দেখতে পারিনি।
যেমন যেসব জায়গায় ঘুরে দেখি তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লাউড এন্ড, হ্যাপি ভ্যালি, টিবেটান টেম্পল, মুসুরি সিটি, ভারতের আইএস ট্রেনিং সেন্টার, জর্জ এভারেস্ট হাউস, ক্যামেলস ব্ল্যাক রোড, মল রোড, দালাই হিলস, রাস্কিন বন্ডের বাড়ি। এই রাস্কিন বন্ড হলো ভারতের অন্যতম প্রথিতযশা লেখক। রাস্কিন বন্ড 1934 সালে জন্মগ্রহণ করেন, যার বাবা ছিলেন একজন ব্রিটিশ এবং মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। যাদের মা বাবার একজন ভারতীয় এবং অন্যজন ইউরোপীয় তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। তো রাস্কিন বন্ডের মায়ের দিক থেকে মায়ের মা বাবার একজনের ভারতীয় ছিলেন এবং একজন ছিলেন ব্রিটিশ। তো সেই সুবাদে ওনার চেহারা কিছুটা ভারতীয় এবং কিছুটা ব্রিটিশ। রাস্কিন বন্ড পাঞ্জাব প্রদেশের কাসুলি জায়গাতে জন্মগ্রহণ করেন এবং রাস্কিন বন্ডের বাবা যখন এয়ারফোর্সে যোগ দেন তখন রাস্কিন বন্ড এবং তার বোন তার মায়ের সাথে দেরাদুনে চলে আসে। এর কিছুদিনের মাঝেই রাস্কিন বন্ডের বাবা ও মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং মা পরবর্তীতে আরেকজন ভারতীয় হিন্দুকে বিয়ে করে সেখানে তার রাস্কিন বন্ডের বোনকে নিয়ে চলে যায়। আর রাস্কিন বন্ডকে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। রাস্কিন বন্ডের বাবা তাকে মুসুরির বোর্ডিং স্কুল থেকে দিল্লিতে নিয়ে আসেন, যেখানে রাস্কিন বন্ডের বাবার পোস্টিং থাকে। কিছুদিনের মধ্যেই রাস্কিন বন্ডের বাবা মারা যায় ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এবং এরপরে রাস্কিন বন্ড পুরোপুরি একা হয়ে পড়ে। পরবর্তীতে সে দেরাদুনে ফিরে গিয়ে সেখানে তার হাই স্কুল কমপ্লিট করে এবং 17 বছর বয়সে হায়ার স্টাডির জন্য তার আন্টির কাছে চেনার আইল্যান্ডে গমন করে এবং সেখানেই 17 বছর বয়সে সে তার প্রথম উপন্যাসের কাজ হাতে দেয়, যার নাম দি রুম অন দি রুফ। এটা এক ধরনের সেমি বায়োগ্রাফি, যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হলো একটি অ্যাংলো ইন্ডিয়ান অরফান ছেলে যার নাম রাস্টি। যদিও এই ক্যারেক্টারের মাধ্যমে মূলত রাস্কিন বন্ড তার নিজেরই জীবনের একাকিত্বকে রূপায়িত করছেন। তার বাবা তার খুব কাছাকাছি ছিলেন, তিনি মারা যান। তার মা অন্যত্র একজনকে বিয়ে করে সেখানে আলাদা রয়ে গেছেন এবং তিনি কখনো বোর্ডিং স্কুলে কখনো আন্টির কাছে এভাবে বেড়ে উঠছেন অনাদরে। 1963 সালে উনি মুসুরি ব্যাক করেন এবং সেখানে বসেই লেখালেখিতে মনোনিবেশ করেন এবং উনি ওনার আর্লি 20s উপার্জনক্ষম হন। উনি মূলত শর্ট স্টোরি লিখতেন এবং সেগুলো দিল্লির পাবলিশাররা পাবলিশ করতো। তো মুসুরি দিল্লির কাছাকাছি হয়, ওনার মুসুরিতে বসবাস করাটা সহজতর হয়। এছাড়া উনি মূলত ভূতের বই লিখে বেশ পরিচিতি পান। ভূতের গল্পগুলি সুপারন্যাচারাল বিষয়গুলোকে কানেক্ট করে। এর মধ্যে রয়েছে যেমন ব্লু আমব্রেলা, এ ফাইট অফ পিজন্স, ফানি সাইড, এরকম আরও অনেক। করোনার প্রাককালের আগের সময় পর্যন্ত উনি প্রতিদিন বিকেলেই ওনার বাসার নিচে ওনার ভক্তদের সঙ্গে দেখা করতেন, আড্ডা দিতেন, কিন্তু করোনার পরে সেটা উনি বন্ধ করে দেন। রাস্কিন বন্ডের বিখ্যাত উপন্যাস এ ফ্লাইট অফ পিজন, এটাকে অনুসরণ করে ভারতের বিখ্যাত ডিরেক্টর শ্যাম বানাগাল একটি মুভি নির্মাণ করেন 1778 সালে জুনুন নামে। যে উপন্যাসটির প্রেক্ষাপট ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ, যে বিদ্রোহে ব্রিটিশদের ভিত নড়ে ওঠে এবং পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে। সেই আন্দোলনেরই হিংসার শিকার হয় একটি ব্রিটিশ পরিবার ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। যে পরিবারের প্রধান মিস্টার লাবাডুর, ওনাকে একটি চার্চে ওনার মেয়ের সামনে হত্যা করা হয় বিদ্রোহীদের মাধ্যমে। এরপরে সেই মিস্টার লাবাডুরের স্ত্রী মরিয়াম লাবাডুর, ওনার মেয়ে রুথ লাবাডুর এবং পরিবারের বাকি সদস্যরা এক ভারতীয় এক হিন্দু পরিচিত জনের কাছে চলে যায় আশ্রয় নিতে গোপনে থেকে। কিন্তু বিদ্রোহীরা সেই খবর পেয়ে যায় এবং এক মুসলিম রেবেল যার নাম ছিল জাভেদ খান, তিনি সেই হিন্দু ব্যক্তির আশ্রয় থেকে মা এবং মেয়েকে জোর করে তুলে নিয়ে আসে নিজের বাসায় ক্যাপটিভ হিসেবে। শুরুতে মা মেয়ে দুজনে ঘাবড়ে গেলেও
এবং অনেক বিপদের আশঙ্কা করলেও পরবর্তীতে দেখা যায় সে জাভেদ খান রুথের প্রেমে পড়ে যায় এবং পরবর্তীতে রুথও জাভেদ খানের প্রেমে পড়ে যায় এবং জাভেদ খান মরিয়মের কাছে রুথকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু যেহেতু জাভেদ খান ছিল একজন রেবেলিয়ান এবং অনেক ব্রিটিশদের হত্যার দায় তার উপরে, তাই তার কাছে তার মেয়েকে বিয়ে দিতে চাননি, যার কারণে উনি একটি শর্ত দেন জাভেদ খানকে, যদি ব্রিটিশ রাজ এই বিদ্রোহকে থামাতে পারে এবং ব্রিটিশ রাজ টিকে যায় তাহলে উনি ওনার মেয়েকে জাভেদ খানের কাছে বিয়ে দেবেন না। কিন্তু যদি এই বিপ্লবীরা রেবেলিয়ানরা জিতে যান তাহলে উনি ওনার মেয়েকে জাভেদ খানের কাছে বিয়ে দিবে। জাভেদ খান ছিল একজন প্রাউড পাঠান, মুসলিম পাঠান, কিন্তু দেখা যায় পরিশেষে ব্রিটিশরা এই বিপ্লব থামাতে পারে, আন্দোলন থামাতে পারে এবং ব্রিটিশরা জিতে যায়, যার কারণে জাভেদ খান এলাকা ছেড়ে পালিয়ে যান, যাকে আর কখনো ফিরে পাওয়া যায়নি। আর ল্যাবরেটর ফ্যামিলি তারা তাদের আত্মীয়দের কাছাকাছি পৌঁছতে পারেন নিরাপদে। রক্ষক এবং রক্ষিতার সাথে যে সুন্দর প্রেম হতে পারে এটাই এই গল্পের মূল উপজীব্য, যেখানে এদের শুরুটা হয় হিংসার মাধ্যমে কিন্তু শেষটা হয় প্রেমের মাধ্যমে। যদিও সেই প্রেম পূর্ণতা পায় না, কিন্তু রুথ জাভেদ খানকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু তার মা মরিয়ম কোনোদিনও চায়নি যে রুথের বিয়ে জাভেদ খানের সাথে হোক। আর জাভেদ খানও সে একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা হয়েও সে রুথের প্রেমে সত্যি সত্যি পড়ে যায়। এখানে জাভেদ খানের চরিত্রে অভিনয় করেন বিখ্যাত শশী কাপুর এবং রুথের চরিত্রে অভিনয় করেন নাফিজা আলী। নাফিজা আলী ভারতীয় হয়েও তাকে একেবারে লাগতেছিল ব্রিটিশদের মতো করে, আর ওই সময়ে ওনাকে এত সুন্দর এত আকর্ষণীয় লাগতেছিল যে আমি নিজেই এখনই তার ওই সময়ের প্রেমে পড়ে যাচ্ছিলাম। রুথের মায়ের চরিত্রে অভিনয় করেন জেনিফার ক্যান্ডেল, যিনি বাস্তব জীবনে শশী কাপুরের ওয়াইফ ছিলেন। এছাড়া নাসিরউদ্দিন শাহ এবং শাবানা আজমিও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই সিনেমাটিতে, যেটা পরবর্তীতে একটি কাল্ট ক্লাসিক মুভি হিসেবে আবিষ্কৃত হয়। এই সিনেমার ইশকে নে থোড়ি সর পে কিয়ামত গানটি অপূর্ব সুন্দর করে তৈরি করা হয়েছে। মুসুরি কি আমার কাছে মনে হয়েছে স্বর্গের একটি খণ্ড। এরকম স্বর্গীয় পরিবেশে থাকলেই এ ফ্লাইট অফ পিজনের মতো ব্যতিক্রমী প্রেমের গল্প লেখা যায়, যে গল্পে কামনা থাকে না, পরিণয় থাকে না, থাকে শুধু হৃদয়ে গেঁথে যাওয়া প্রেম। গত বছর এই উত্তরাখণ্ডেই আমার সাথেই ঘটেছে এরকম একটি অপূর্ণ প্রেমের গল্প। আর এখানে কোনো ব্রিটিশ নয়, একটি আমেরিকান মেয়ে ছিল। আমি ঘুরেছি এমন জায়গাগুলোর মধ্যে মুসুরি আমার কাছে এখন পর্যন্ত বেস্ট। যদি পারতাম প্রতি বছর একবার করে মুসুরি যেতাম। পরের বার যখন যাব রাস্কিন বন্ডের সাথে দেখা করিয়ে আসবো। ভালো গল্প সৃষ্টির জন্য মুসুরির থেকে ভালো অপশন কোথাও নেই। অফ টপিক, সিপাহী বিদ্রোহী নিয়ে মঙ্গল পাণ্ডে চরিত্রটি আমার অসম্ভব পছন্দের।